নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এবং আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে হঠাৎ যদি উঠল কথার সাংবাদিকতা এবং তাদের বিভিন্ন অ্যানালিসিস, বাংলায় বিজেপি ঝড় থেকে শুরু করে ইনসাফ যাত্রা নিয়ে হঠাৎ যদি উঠল কথার অ্যানালিসিস, এই আলোচনায় আমরা কেন যাব তার আগে বলে নিই, রবিশ কুমার যে কথা বলছেন যে মিডিয়া এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গদি মিডিয়া হয়ে গেছে এবং গদি মিডিয়া একটা জিনিসই শুধু তুলে ধরার চেষ্টা করে, সেটা হলো বিজেপি ছাড়া বাদবাকি ভারতের সামনে কোনো অল্টারনেটিভ নেই। রাজ্যেও কিন্তু আমরা সেরকম একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। এটা কোনো ব্যক্তিগত সাংবাদিককে আক্রমণ করা নয়। সাংবাদিকতা মানে হলো তর্কের জায়গা, যুক্তির জায়গা। এখানে কোনো ব্যক্তি আক্রমণ, ব্যক্তি অসূয়া, ব্যক্তি কুৎসার জায়গা নেই। আমরা যুক্তির জায়গা থেকে দেখার চেষ্টা করব যে হঠাৎ যদি উঠল কথার সাংবাদিকতা আমাদের কোন জায়গার দিকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে। কিছুদিন আগেই আমি দেখছিলাম হঠাৎ যদি উঠল কথা একটা অদ্ভুত অনুষ্ঠান, তৃণমূলের বাংলায় নাকি তারা বিজেপি ঝড় খুঁজে পেয়েছে অমিত শাহের সমাবেশে। এটা একটা অদ্ভুত লেগেছিল যে সমাবেশে হয়তো কিছু লোক গেছে, ঝড় বলতে যেটা বোঝায় লক্ষ লক্ষ মানুষের যাওয়া, সেরকম যেখানে কোনো কিছুই ঘটেনি, যে সমাবেশ থেকে হয়তো বিজেপি কর্মীরাও সেই অর্থে চাঙ্গা হতে পারেনি। কারণ তারপরেও দেখা যাচ্ছে যে বিজেপির অনেক নেতা বলেছেন যে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে এখনও ভীষণভাবে একটা ল্যাকুনা রয়েছে, তারা বড় নেতাদের কর্মসূচিতে যতটা যায় সেই অর্থে আমাদের দলীয় অন্যান্য কর্মসূচি, ব্লক লেভেলের কর্মসূচিতে ততটা আসে না। এরকম একটা ঘটনা যখন বিজেপির ভেতর থেকেই উঠে এসছে, সেই সময় তারা ঝড় খুঁজে পাচ্ছেন এবং অদ্ভুত শব্দবন্ধ। তৃণমূলের বাংলা, বিজেপি ঝড়, মানে একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি। তৃণমূলের বাংলা হলো কী করে, যদি এই প্রশ্ন রাখা যায়। এরপর আমরা দেখছি অদ্ভুত আরেকটা ন্যারেটিভ হঠাৎ যদি উঠল কথা নিয়ে এলো, সেটা হলো ইনসাফ যাত্রা নিয়ে। এই ইনসাফ যাত্রা নিয়ে এসে তারা সেই অদ্ভুত ন্যারেটিভটা যেটা বিজেপি তৈরি করে বা বিজেপির গদি মিডিয়া তৈরি করে, সেই জায়গা থেকে তারা এই প্রশ্ন রাখলো। ঠিক আছে, যাত্রা টাত্রা তো হচ্ছে ভালো কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য। প্রশ্নটা হচ্ছে এই যাত্রা ভোটে কি প্রভাব ফেলবে। অদ্ভুত না? তার মানে ভোটের নিরিখে সব কিছু দেখতে হবে। দেখুন, বিজেপির অদ্ভুত একটা গেম প্ল্যান যে ভোটের নিরিখে সব কিছু দেখতে হবে, ভোটে এই যাত্রা কোনো প্রভাব ফেলতে পারবে না, তাই এই যাত্রাটা কি কোনো একটা বাতিল হওয়া বিষয়? আচ্ছা, বিজেপি যে এত যাত্রা স্বাধীনতার পর থেকে করে এসছে, সেই মুরলী মনোহর যোশী কি যেন একটা যাত্রা করেছিলেন, নাম মনে পড়ছে না, মানে স্বাধীনতার পরে জনসংঘ, তারপর বিজেপি, তাদের প্রত্যেকটা কর্মসূচির সাথে একটা যাত্রা জুড়ে দেওয়া হয়। মধ্যপ্রদেশেও তাদের একটা যাত্রা ছিল, জন আশীর্বাদ যাত্রা। তাহলে সব যাত্রায় কি তাদের ভোট হই হই করে পেরেছে? ফলে একটা রাজনৈতিক দলের তো একটা প্রচারের ভাষা রয়েছে, এবং বামপন্থী রাজনীতি তো শুধু ভোট ভিত্তিক একটা রাজনীতি নয়। আজকে মীনাক্ষী যে নেমেছেন পথে, সেখান থেকে তো এই একটা বার্তা অন্তত উঠে আসছে, মানে দুপক্ষের কাছেই, বিজেপি এবং তৃণমূল দুপক্ষের কাছেই, যে একটা আলাদা অল্টারনেটিভও আছে। এবারে সেই অল্টারনেটিভের বার্তা যত মানুষের কাছে যাবে, যত সেই বার্তা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তত বেশি কিন্তু সেই বার্তার মেসেজটাও মানুষ গ্রহণ করতে পারবে। ওরা কিন্তু সেই জায়গায় যাচ্ছে। হঠাৎ যদি উঠল কথার সাংবাদিকতা সেই জায়গায় যাচ্ছে না। সে প্রথমেই বলে দিচ্ছে ভোটের নিরিখে ব্যাপারটা কী হবে। এবং আরও মজার ব্যাপার, তারা এই প্রশ্ন তুলছে যে শিবদাস ঘোষকে কি এসইউসির বাইরের মানুষজন চেনেন? অদ্ভুত লাগে না? এখন বিষয়টা হচ্ছে, আমি শিবদাস ঘোষের সাথে কার্ল মার্কসের কোনো তুলনা না করে বলছি, কার্ল মার্কসকে কি আমাদের সাধারণ এখানকার কৃষক, বাঙালি কৃষক চেনেন? তাহলে একটা সত্যকে কি এইভাবে আমরা আবিষ্কার করব যে গ্যালিলিওকে কি এখানকার সাধারণ মানুষজন কৃষক চেনেন, যে কে গ্যালিলিও? তাহলে গ্যালিলিওকে চেনা না চেনার ওপরে কিছু দাঁড়িয়ে রয়েছে নাকি? কিন্তু গ্যালিলিও যে বিষয় নিয়ে লড়েছিলেন তার বেনিফিট তো আমিও পাচ্ছি। এক অর্থে তো গ্যালিলিওকে আমিও চিনি না, কেননা গ্যালিলিওর সাথে বসে আমার কখনো গল্পগুজব করার সুযোগ হয়নি। ফলে হঠাৎ করে এই যে শিবদাস ঘোষকে কি চেনে কি চেনে না, এরকম একটা অদ্ভুত লাইন তারা নিয়ে এলো, এটা আমার অদ্ভুত লাগলো এই জায়গা থেকে যে রাজনৈতিকভাবে শিবদাস ঘোষের বক্তব্যের তারা বিরোধিতা করতেই পারত বা করতে পারে। ফলে রাজনৈতিক কোনো ডিবেট বা কোনো বিষয়কে তুলে ধরা নয়, প্রথমেই একটা বিষয়কে অপ্রাসঙ্গিক করে দাও।
ফলে দেখা যাচ্ছে বিজেপি ঝড়টা খুব প্রাসঙ্গিক হয়ে রয়েছে, বাদ বাকি সব কিন্তু আস্তে 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 অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যে ভোটের জায়গা থেকে মীনাক্ষী দে ভোটে পরিষ্কার বলছে ছাত্র যুব তো মাঠে ময়দানে লড়বে, কিন্তু ভোটটা তো বিজেপি পাবে। উনি কি করে জেনে গেলেন যে ছাত্র যুব মাঠের ময়দানে লড়বে আর ভোট বিজেপি পাবে? ফলে এই প্রশ্নগুলো আজকে কিন্তু গভীরভাবে উঠে আসছে, এবং উঠে আসছে এই কারণে যে শিবদাস ঘোষের মতো ব্যক্তিত্ব, যার রাজনীতি নিয়ে অনেক কথা বলা যেতে পারে, তাকে প্রথমেই কিন্তু অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে। বামপন্থী যে লড়াইয়ের ধারণা, তার যে সংগঠনের যে ধারণা, সেই ধারণাগুলোকেও কিন্তু হঠাৎ যদি উঠল কথার ন্যারেটিভ অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। প্রথমেই বলছে বামপন্থীরা তো সেই অর্থে নেতার মুখ তুলে ধরে না। এটাও বা উনি কোত্থেকে জানলেন? লেনিনের কথা কি বামপন্থীরা তুলে ধরেন না? স্ট্যালিনের কথা কি বামপন্থীরা তুলে ধরেন না? যারা ট্রস্কাইট আছেন, ট্রস্কির কথা কি বামপন্থীরা তুলে ধরেন না? বাংলাতেও যে শুধু জ্যোতিবাবু নয়, শুধু বুদ্ধবাবু নয়, আরও যে বামপন্থী নেতারা রয়েছেন তাদের নাম কি তুলে ধরে না বামপন্থী দলগুলো? প্রমোদ দাশগুপ্তের নাম কি বামপন্থীরা তুলে ধরে না? ফলে উনি একটা খুব মেকানিক্যাল জায়গা থেকে দেখছেন। এখন দক্ষিণপন্থী দলগুলো যেভাবে নেতা সর্বস্ব বিষয় হয়, নেতার বিরাট কাট আউট লাগানো হয়, নেতা ছাড়া অন্য কিছু যেখানে বোঝার জায়গা থাকে না, তার বাইরে একটা অন্য সংস্কৃতি বামপন্থীরা আনে। সেই সংস্কৃতিটা হলো কি? সেই সংস্কৃতিটা হলো সবাই মিলে এক যৌথ নেতৃত্বের সংস্কৃতি, সবাই মিলে একসাথে চলার সংস্কৃতি। জয়ললিতার দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই আইন হয়ে যেতে পারে। জয়ললিতার দলে জয়ললিতার যে কথা বলবেন বা বলেছিলেন তার উপরে কেউ কথা বলতে পারে না সাধারণ অর্থে। কিন্তু আজকে সিপিএমেও তো এটা সম্ভব হয়েছিল। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, পার্টি তাকে হতে দেয়নি। তার মানে একটা যৌথ নেতৃত্বের বিষয়টা থাকে। প্রথমেই কিন্তু হঠাৎ যদি উঠল কথার ন্যারেটিভ শুরু হলো বামপন্থীদের এই যৌথ নেতৃত্বের কথাটাকে পুরো অস্বীকার করে দিয়ে। তার তিনি হঠাৎ বললেন যে সিপিএম এখন ক্যাপ্টেন খুঁজছে। কি করে উনি জানলেন হঠাৎ যদি উঠল কথার সাংবাদিক যে সিপিএম এখন ক্যাপ্টেন খুঁজছে? মানে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে একটা আন্দোলন চলছে, আন্দোলনের নেতা আর ক্যাপ্টেন কি এক? ক্রিকেটের পরিভাষা দিয়ে কি আমি একটা আন্দোলনকে বুঝবো? এই যে একটা অদ্ভুত স্থূলতা, এবং এই স্থূলতাগুলোকে যদি আপনি 1, 2, 3 এই অদ্ভুত স্থূলতাগুলোকে যদি আপনি 1, 2, 3 করে যোগ করতে পারেন, সেখান থেকে কিন্তু পরিষ্কারভাবে একটা বিজেপির রাজনীতি উঠে আসে। সেই বিজেপির রাজনীতিটা কি? যে বামপন্থীরা অনেক লড়াই টড়াই করবে, তাদের অনেক কর্মী সমর্থক ইন্টালেকচুয়াল নেতা হ্যান ত্যান সব কিছু আছে, কিন্তু এই সমস্ত বিষয়টাই এখন একটা অপ্রাসঙ্গিকতার বিষয় হয়ে গেছে। আর যে বিষয়টা মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যায়, সেই বিষয়টায় তো মানুষের আগ্রহ থাকে না। আমি জানি না, জেনে হোক অজান্তেই হোক, বিজেপির এই ন্যারেটিভকেই কিন্তু হঠাৎ যদি উঠল কথার সাংবাদিকতার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করার একটা সুচতুর কৌশল তৈরি হলো। এখন বাংলার মুশকিল হয়ে গেছে কি, বাংলার মিডিয়ার মধ্যে দেখুন, মিডিয়া সবসময় বায়াসড ছিল। কোনো মানে যে মালিক, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বাদে, আমাদের মতো মিডিয়া বাদে, যাদের পেছনে মালিক নেই, স্পন্সরশিপ নেই, তাদের কথা বাদ দিয়ে যে মালিক মিডিয়া চালাতো, চিরকালই সেই মালিকের হয়ে মিডিয়া কথা বলেছে। যে কোনো সংবাদপত্র বলুন না কেন। কিন্তু আজকে একটা বিষয় হয়েছে, মিডিয়া যেন একটা পলিটিক্যাল দলের ন্যারেটিভকেই শুধু তুলে ধরতে চাইছে। আজকে একটা বিষয়, পৌলমীদের সাংবাদিকতায় কিন্তু কখনো এটা উঠে এলো না, এলে খুব ভালো হতো যে ইনসাফ যাত্রা নতুন কি মাত্রা সংযোজন করছে বাংলার রাজনীতিতে। নতুন মাত্রাটা কি সংযোজন করছে, সেখানে কৃষক শ্রমিকদের দাবি কতটা পরিমাণে উঠে আসছে, কৃষক শ্রমিকদের সাথে তারা কিভাবে নতুন কমিউনিকেশনস বা নতুনভাবে কমিউনিকেট করছে, যে কাজটা হয়তো একসময় বামফ্রন্ট আমলে হয়নি। এই বিষয়গুলো উঠে এলো না। শিবদাস ঘোষের চর্চা আজকে ভারতবর্ষে কোন জায়গায় আছে, এই চর্চা বাড়ানোর জন্য কি করা দরকার, এই চর্চা কেন বাড়ছে না, সেটা নিয়েও প্রশ্ন উঠে এলো না। প্রথমেই প্রশ্ন উঠে এলো যে এসইউসির সমর্থকরা ছাড়া আমি শিবদাস ঘোষকে কেউ চেনে না। মানে অদ্ভুত একটা অদ্ভুত একটা জেনারেলাইজেশন।
এখন বিষয়টা যদি সব কিছুই যদি চেনা জানার ভেতর দিয়ে হয়, উনি এ কথাটা বলতে চেয়েছেন কেন? বলতে চেয়েছেন হয়তো এই কারণে যে তার মাথায় ঘুরছে ভোটের রাজনীতি, যে ভোটের রাজনীতিতে শিবদাস ঘোষ বা ইনসাফ যাত্রার মতো বিষয়গুলো কী প্রভাব ফেললো। এখন যদি ভোটের রাজনীতির দিক দিয়েই সব দেখা হতো, তাহলে তো আজকে রামমোহন রায় গোহারা হাঁটতেন। রামমোহনের সময় যদি সতীদাহ প্রথা নিয়ে কোনো একটা গণভোট হতো, আমি ডেফিনেটলি এখানে দাঁড়িয়ে বসে বলে দিচ্ছি, সতীদাহ প্রথা নিয়ে রামমোহনের সময় গণভোট হলে সতীদাহ প্রথা হই হই করে জিতে যেত। সুতরাং সত্যটা একটা বড় বিষয়, রাজনীতির জীবনেও সত্য একটা বড় বিষয়, মিডিয়ার জীবনেও সত্য একটা বড় বিষয়, সামাজিক আন্দোলনেও একটা সত্য বড় বিষয়। সেই বড় বিষয়টাকেই কিন্তু আজকে ইনসাফ যাত্রা হয়তো বা খোঁজার চেষ্টা করছে, যে গোটা দেশ জুড়ে আজকে বামপন্থী আন্দোলনের মধ্যে যখন একটা অদ্ভুত মন্দগতি এসছে, সেই সময় বাংলার সামনে বামপন্থী অল্টারনেটিভ কীভাবে মাথা তুলে দাঁড়াতে পারে, সেই বিষয়টা নিয়ে মীনাক্ষীরা পথে নেমেছে। এবার এই পথে নামা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আমরা এই কথাও বলতে পারি যে আরও বেশি করে, যেহেতু গোটা দেশ জুড়ে শুধু নয়, আজকে পশ্চিমবঙ্গের মাটিতেও মূল লড়াইটা এই মুহূর্তে বিজেপির সাথে সিপিএমকে করতে হবে, কেননা সিপিএমের জমি গ্রাস করেই বিজেপি একটা বিরাট রাজপ্রাসাদ পশ্চিমবঙ্গে বানাতে চাইছে। ফলে বিজেপি বিরোধিতার লাটটা আরও ভয়ঙ্কর করা দরকার। এটা নিয়ে কথা হতে পারে এটা নিয়ে যে আরও বেশি তৃণমূলের সমালোচনাকে কংক্রিট করা দরকার, এবং তৃণমূলের সমালোচনার ভেতর দিয়ে, তৃণমূলের নীতিমালার ভেতর দিয়ে কীভাবে রুলিং ক্লাস বা যাদের অর্থবান সেকশনগুলো আরও ফুলে ফেপে কলাগাছ হয়ে উঠছে, সেটাকে তুলে ধরা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার চেয়ে বেশি তৃণমূলের নীতি আদর্শের, তাদের পলিসি নিয়ে সমালোচনা করা দরকার। এগুলো নিয়ে কথা চলতে পারে, কিন্তু প্রথমেই একদম ইনসাফ যাত্রাকে আমি কার্পেটের তলায় ঢুকিয়ে দিলাম যে ওরা ভোটে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তারপরেই আমি চলে গেলাম অতীতের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে অতীতের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ঙ্কর আন্দোলন করতো, এরা সেই আন্দোলনও করতে পারছে না। এই ভয়ে বোধহয় ইতিহাসকে দেখা যায় না। হিলফার্ডিং এক দার্শনিক ছিলেন, সেই দার্শনিক একটা খুব ইন্টারেস্টিং কথা বলতেন যে নদীর স্রোত চলে যায় সে ফিরে নাহি আসে। ফলে 80-র দশক বা 90-এর দশকের সময়টা আর আজকে মীনাক্ষীর সময়টা কিন্তু এক নয়। 80 বা 90 দশকে যে সময় সোশ্যাল মিডিয়ার এত বারবারন্ত ছিল না, মধ্যবিত্তের এত কনসেন্ট্রেশন হয়নি, বামপন্থী আন্দোলন সে সময়ও বিশ্বজুড়ে একটা শক্তি হিসেবে আছে, ভারতীয় রাজনীতিতে বামপন্থীদের একটা স্থায়ী অবস্থান রয়েছে। সেই সময়কার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ফলে সেদিনের মমতার সাথে আজকে মীনাক্ষীর তুলনা করে একভাবে এই টোটাল ব্যাপারটাকে অনেক বেশি একটা লঘু বিষয় করে দেওয়া, এটাও কিন্তু একটা ভয়ঙ্করতম রাজনীতি, এবং এই রাজনীতি শাসক শ্রেণীগুলো করে। যখনই যে কোনো একটা লড়াই হয়, সে তখন সেই লড়াইয়ের সাথে অতীতের সম্পর্ক যোগ করে দিয়ে খোঁজার চেষ্টা করে যে অতীতে কি ভয়ঙ্কর বিষয় ঘটেছিল, আজকে কি তথাকথিত ছোট বিষয় ঘটছে। এর ফলে স্বাভাবিকভাবেই মানুষের কাছে কিন্তু একটা পজিটিভ মেসেজের বদলে নেগেটিভ মেসেজটা বেশি যায়। এবার আপনি বলবেন তাহলে কি অতীতের সাথে তুলনা করব না? নিশ্চয়ই তুলনা করব, কিন্তু তুলনা করব কোন জায়গা থেকে, তুলনা করব কোন দৃষ্টিভঙ্গি থেকে? পজিটিভটাকে ধরে যে ভাই তুমি ভালো হাঁটছো, এটাকে প্রথমে বলে তারপর আমি বলবো যে অতীতে এই রাস্তা দিয়ে যারা হেঁটেছিল তাদের হাঁটা স্পিড এত ছিল, এবার তোমাকে কিন্তু সেই স্পিডটা অ্যাচিভ করতে হবে। তাহলে সমালোচনারও একটা পদ্ধতি রয়েছে। আমি দেখলাম হঠাৎ যদি উঠল কথার সাংবাদিকতায় সেই জায়গাটা নেই। আমি তাই জন্য এই চ্যানেলগুলোকে বা আরও কিছু চ্যানেলকে, আমার এরা প্রত্যেকেই ইউটিউবে আছেন, তাদের প্রতি গভীর সম্মান রেখে বলছি, এদের সাথে চ্যালেঞ্জ রইল, বিনয়ের সাথে চ্যালেঞ্জ রাখলাম যে আপনারা আপনাদের বিষয়গুলো তুলে ধরুন, সামনাসামনি বিষয়গুলো নিয়ে আলোচনা হোক, দেখি কোন জায়গায় আপনারা এই বিষয়গুলোকে তুলে ধরেন, আর আমি আমার বিষয়গুলোকেও তুলে ধরি। সামনাসামনি ওপেন চ্যালেঞ্জ রইল এদের প্রতি, যে আপনারা যে ধরনের সাংবাদিকতা পশ্চিমবঙ্গের মাটিতে আনছেন, সেই সাংবাদিকতা একটা নির্দিষ্ট দলকে ভীষণভাবে লাইমলাইটে দিয়ে দেয়, এবং সেই লাইমলাইটটা কি আসলে বিজেপির ঝড়, যদিও কোনো জায়গায় সেই অর্থে বিজেপির পশ্চিমবঙ্গে অন্তত ঝড় নেই। কেন ঝড় নেই? কেননা তার সংগঠনটাই তো নেই।
শুধু হোয়াটসঅ্যাপ, শুধু প্রচার মাধ্যমের ওপর নির্ভর করে কিন্তু একটা সংগঠন গড়ে উঠতে পারে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গতবারের নির্বাচনও প্রমাণ, বা এর আগে বামফ্রন্টের আমলে বিভিন্ন নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছিল যে শুধু মিডিয়া নির্ভর হয়ে কোনো দল কিন্তু গ্রাম বাংলায় জেতাতে দূরে থাক, নিজের অস্তিত্বকেও প্রমাণ করতে পারে না। গতবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এটাই প্রমাণ করেছিল যে সংগঠনের নিরিখে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেরা জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে। সুতরাং আপনার যদি সংগঠন না থাকে, আপনি কোত্থেকে ঝড় তুলবেন, কোথা থেকে ঝড় উঠবে? ফলে একটা অদ্ভুত সাংবাদিকতার দর্শন হঠাৎ যদি উঠল কথা আমাদের সামনে তুলে ধরে, যেখানে আমরা ক্রমশ দেখি বিজেপি বিরোধী সমস্ত শক্তিগুলোই যেন অপ্রাসঙ্গিকতার শিকার, বামপন্থীরা যেন প্রবলভাবে অপ্রাসঙ্গিকতার শিকার। সুতরাং মূল লড়াইটা বিজেপিই করছে পশ্চিমবঙ্গের জমিতে। ফলে দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। এই যে টিএনএর দর্শন তারা তৈরি করছে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। আমার মনে হয় এর বিরুদ্ধে আজকে মানুষকে অনেক বেশি সজাগ হতে হবে, অনেক বেশি বলিষ্ঠতার সাথে মানুষকে তার কথাগুলোকে তুলে ধরতে হবে। এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের ভালো লাগার পয়েন্টগুলো জানাবেন, আপনাদের ভালোবাসার পয়েন্টগুলো জানাবেন, আপনাদের খারাপ লাগার পয়েন্টগুলো জানাবেন, এবং হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন। আমি চাইছি এবছর এবছর আরও বহু বন্ধুকে সাবস্ক্রাইবার হিসেবে চাইছি, সবার সাথে একসাথে পথ হাঁটতে চাইছি। এবং এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে হই করে সাবস্ক্রাইব করবেন, কথামুখের পাশে দাঁড়াবেন, এবং যদি অনুষ্ঠানটা ভালো লাগে আমাদের মেম্বারশিপ নেবেন, এবং অবশ্যই অনুষ্ঠানটা ভালো লাগলে থ্যাঙ্কস জানাবেন। এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে।